ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি লাস্ট পার্ট দেখবো ফিজিক্যাল ফিচারে। এর আগে আমরা ইন্ডিয়ান প্লেন্স করেছি, হিমালয়াস করেছি, মাউন্টেন বাসেস, পেনিনসুলার ইন্ডিয়া। আজকে আমরা দেখবো এটা লাস্ট পার্ট, দ্য ডেজার্ট অ্যান্ড দ্য কোস্টাল প্লেন্স। তো যদি ডেজার্টের কথা বলা হয় তো মেনলি আমরা যেগুলো বুঝি ওগুলো হচ্ছে সাবট্রপিক্যাল ডেজার্ট, মানে ডেজার্ট থাকবে, ক্যামেলস থাকবে। কিন্তু আসলে ডেজার্ট দুই ধরনের হয়, যদি দেখা হয় পৃথিবীতে তাহলে এক ধরনের হয় কোল্ড ডেজার্ট আর এক ধরনের হয় ওয়ার্ম ডেজার্ট। কোল্ড ডেজার্ট হয় যেমন আর্কটিক রিজিয়ন, অ্যান্টার্কটিক রিজিয়ন, বড় বড় গ্লেশিয়ার্স, এগুলোকে বলা হয় কোল্ড ডেজার্ট, যেখানে শুধুমাত্র বরফ থাকে আর অনেক কম জানোয়ার জাতি, সব কিছু কম থাকে। আর যেগুলো হচ্ছে ওয়ার্ম ডেজার্ট ওগুলো হচ্ছে সাবট্রপিক্যাল ডেজার্ট, যেগুলো আমরা বুঝি মেনলি, যেমন আপনার থার্ড ডেজার্ট হয়ে গেল, অস্ট্রেলিয়ান গ্রেট ডেজার্ট হয়ে গেল, এগুলো হচ্ছে আপনার ওয়ার্ম ডেজার্ট। আজকে আমরা ওয়ার্ম ডেজার্ট নিয়ে পড়বো বা সাবট্রপিক্যাল ডেজার্ট নিয়ে পড়বো। ওটা হচ্ছে থার্ড ডেজার্ট, যেটা ইন্ডিয়ার সবচেয়ে বড় ডেজার্ট। যদি থার্ড ডেজার্টের কথা বলা হয় তাহলে নর্থে তোমার পাঞ্জাব হরিয়ানা প্লেন্স দিয়ে এটা কভার আছে। এই জায়গাটা হচ্ছে পাঞ্জাব হরিয়ানা প্লেন্স। যদি তোমরা প্লেন্সের চ্যাপ্টারটা দেখে থাকো, আমি ওখানে এক্সপ্লেন করছি। এটা হচ্ছে পাঞ্জাব হরিয়ানা প্লেন্স। যদি এই ওয়েস্টের সাইডে দেখো, তোমার আছে আরাভালি রেঞ্জ, নিচের সাইডে আছে রান অফ কাচ, এই দিক দিয়ে তোমার চলে যাচ্ছে ইন্দাস নদী। তোমার ইন্দাস নদী ইন্ডিয়া থেকে পাকিস্তান হয়ে তারপরে আরেবিয়ান সিতে গিয়ে মিলে যায়। তো যদি বর্ডার্স দেখো তাহলে পাঞ্জাব হরিয়ানা প্লেন্স আসছে, আরাভালি রেঞ্জ আসছে। আরাভালি রেঞ্জ হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে পুরনো রেঞ্জ। এইদিকে আসছে তোমার রান অফ কাচ, আর এদিকে আসছে তোমার ইন্দাস নদী। আর একবার স্লাইডে দেখে নেবে এগুলো নিয়ে। গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট বলা হয় থার্ড ডেজার্টকে। লোকেশনের কথাও যদি বলা হয়, it is covered by the plains of Indus River to the west, Punjab plain to the north or northeast, Aravalli range to the southeast, আর Rann of Kutch to the south. ইন্দাস প্লেন যেটাকে বলা হচ্ছে ওটা পাকিস্তানে আছে, তাই জন্য এটা বড় হয়নি। তোমরা খালি মনে রেখো যে এটা ইন্দাস রিভারের বর্ডারে আছে। ইন্দাস প্লেন মনে রাখতো না। পাঞ্জাব হরিয়ানা বর্ডার তো আমি আগেই বললাম। এইদিকে আছে তোমার আরাভালি রেঞ্জ। আরাভালি রেঞ্জের যদি এক্সটেনশন দেখা হয় তাহলে এটা সাউথ ওয়েস্ট থেকে হয়। আর সাউথে আছে তোমার রান অফ কাচ। যদি লোকাল নাম জানা হয় তাহলে লোকাল নাম হচ্ছে থুল, যার মানে হচ্ছে বালির কোনো পাহাড়। বালির যে পাহাড়গুলো থাকে ছোট ছোট, ওগুলোকে বলা হয় থুল, আর ওই থুল থেকেই নামটা এসেছে থার। এটা যদি দেখা হয় তো পৃথিবীর 17th লার্জেস্ট ডেজার্ট। আর 9 নম্বরে আছে যদি বলা হয় সাবট্রপিক্যাল ডেজার্ট। যেমন বললাম দুই ধরনের ডেজার্ট থাকে, একটা থাকে কোল্ড ডেজার্ট আর একটা ওয়ার্ম ডেজার্ট। কোল্ড ডেজার্টের কথা যদি বলা হয় তাহলে পৃথিবীর সবচেয়ে বড় ডেজার্ট হচ্ছে অ্যান্টার্কটিক ডেজার্ট। অ্যাকর্ডিং টু দ্যাট, যদি থার্ড ডেজার্ট দেখা হয় তাহলে ওয়ার্ল্ডের 17th নম্বরে আছে। আর যদি সাবট্রপিক্যাল ডেজার্ট, যে ডেজার্টগুলো আমরা প্রায় বুঝি, থার্ড ডেজার্ট হয়ে গেছে, সাহারা ডেজার্ট হয়ে গেছে, ওইটা অ্যাকর্ডিং টু দ্যাট যদি দেখা হয় তাহলে আমাদের ডেজার্ট 9th নম্বর লার্জেস্ট ডেজার্ট। অ্যানুয়াল রেনফলের যদি কথা বলা হয়, অ্যানুয়াল রেনফল খুবই কম, তাই জন্য এটা একটা ডেজার্ট 4 থেকে 20 ইঞ্চ। টেম্পারেচারের কথা বলা হয় যদি, সামারে থাকে 50°C আর উইন্টারে থাকে 15°C। এটা মনে রাখবে, যে জায়গাটা যত জলদি গরম হয় তত জলদি ঠান্ডা হয়ে যায়। একটা কথা আছে ইংলিশে, ইজি কাম ইজি গো। এর মানে যে জিনিসটা যত জলদি আসে ওই জিনিসটা অত জলদি চলে যায়। যদি তুমি এমনি কোনো প্লেন্স দেখে নাও তাহলে দেখতে পারবে যে ওই প্লেন্সে গরম হতে অনেক টাইম লাগে, আবার ঠান্ডা হতেও টাইম লাগে। এর পারফেক্ট এক্সাম্পল হচ্ছে জল বা কোস্টাল এরিয়াসের সামনে যেহেতু জল থাকে, সেহেতু জলের গরম হতেও অনেক টাইম লাগে আর ঠান্ডা হতেও টাইম লাগে। এই জন্য তুমি দেখবে কোস্টাল এরিয়াস যত আছে, যেমন ব্যাঙ্গালোর হয়ে গেল, ওগুলো একটা অ্যাভারেজ টেম্পারেচার মেনটেন করে। তো ওগুলো বেশি জলদি গরমও হয় না আর বেশি জলদি ঠান্ডাও হয় না। মোস্ট ইম্পর্টেন্ট রিভার হচ্ছে লুনি রিভার। ইন্দিরা গান্ধী ক্যানেল আছে, যেটা ইরিগেশনের জন্য ওখানে ইউজ করা হয়, যেটা ইরিগেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর তোমরা যেহেতু জানো থার্ড ডেজার্ট একটা অনেক বড় এরিয়া, তো এত বড় এরিয়াকে উইথাউট ইরিগেশন আর উইথাউট কাল্টিভেশন রাখা সম্ভব নয়। তাই জন্য ইন্দিরা গান্ধী ক্যানেল বানানো হয়েছে
যাতে এই জায়গাটা সোর্স অফ ওয়াটার পাওয়া যায়। ইট ইজ দ্য লার্জেস্ট উল প্রডিউসিং এরিয়া অফ দ্য এরিয়া ইন ইন্ডিয়া। যত উল আছে সবচেয়ে বেশি প্রডিউস হয় তোমার এই রিজিয়নে। এবার ইন্ডিয়ার কোস্টাল রিজন একবার দেখে নেবো। যদি ওয়েস্ট কোস্টের কথা বলা হয় তাহলে প্রথমে আসছে গুজরাট, তারপরে আসছে মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, আর লাস্টে আসছে তোমার কেরালা। যদি ইস্ট কোস্টের কথা বলা হয় তাহলে প্রথমে আসে ওয়েস্ট বেঙ্গল, তারপরে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, আর লাস্টে আসছে তামিলনাড়ু। আমাদের ইস্ট কোস্ট যদি দেখা হয় 1 2 3 4 চারটে স্টেট আসছে, আর ওয়েস্ট কোস্টে 5টা, 1 2 3 4 5, 5টা। যদি লংগেস্ট কোস্ট বলা হয় তাহলে চলে আসবে তোমার গুজরাট। আর স্টেট উইথ দ্য স্মলেস্ট কোস্ট বলা হয় তাহলে চলে আসবে তোমার গোয়া। এরপর যদি দেখে নিই এই কোস্টাল রিজিয়ন, তোমরা এখানে যদি আই বাটন আসবে একটা, এখানে ক্লিক করে আরো ডিটেলসে দেখতে পারবে কোস্ট নিয়ে, ইস্টার্ন ঘাট আর ওয়েস্টার্ন ঘাট নিয়ে। ইস্টার্ন ঘাট আর ওয়েস্টার্ন ঘাটে যদি আমি একটা ড্রাফট ড্রয়িং করি, ওয়েস্টার্ন ঘাট তোমার নিয়ে যায় আর ইস্টার্ন ঘাট তোমার এমনি দেখতে অনেকটা এমনি। এটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট, এটা হচ্ছে ইস্টার্ন ঘাট। ওয়েস্টার্ন ঘাট তোমার কন্টিনিউয়াস রিচ, আর এটার হাইট অনেক বেশি। এটার যে গ্যাপগুলো আছে ওগুলো খুবই কম আছে, আর একটা এই গ্যাপগুলোকে ঘাট বলা হয়। একটা গ্যাপকে এক একটা ঘাট বলা হয়। আর যদি ইস্টার্নের দেখা হয় তাহলে ইস্টার্ন ঘাট তোমার কোস্ট রিজিয়ন থেকে যথেষ্ট দূর আছে, আর এগুলো কন্টিনিউয়াস নয়, এর মাঝখানে মাঝখানে অনেকগুলো ব্রেক আছে। আর যদি ইস্টার্ন ঘাটের জায়গা দেখা হয়, এটা অনেকটা জায়গা আছে, তাই জন্য এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় প্লেন্স, আর একটাকে বলা হয় কোস্টাল রিজিয়ন। এগুলো এই গ্যাপগুলো দেখছো, এই গ্যাপগুলো মেইনলি তোমার ক্রিয়েট হয় রিভারের জন্য। ইস্টে যেমন আছে তোমার মহানদী রিভার, তারপরে কাভেরি রিভার, কৃষ্ণা রিভার, এগুলো তোমার গ্যাপ বানায়, যেহেতু এগুলো বে অফ বেঙ্গলে গিয়ে মিলে যায়। আর তোমার ওয়েস্টার্ন সাইডে খুব কম রিভার যায়, কারণ ওয়েস্টার্ন সাইডে হাইট অনেক বেশি, আর আরেবিয়ান সিতে অনেক কম রিভার গিয়ে মেলে। যদি ইন্ডিয়া তোমরা একটা 3D ম্যাপ দেখো, তাহলে ইন্ডিয়া 3D ম্যাপে তোমরা দেখতে পারবে, ইন্ডিয়া 3D ম্যাপ দেখো তাহলে তোমরা এমনি একটা স্ট্রাকচার দেখতে পারবে। এইদিকে হচ্ছে আরেবিয়ান সি, এইদিকে হচ্ছে বে অফ বেঙ্গল। আরেবিয়ান সি এর যে দিকটা আছে ওই দিকটা বেশি উঁচু, আর বে অফ বেঙ্গলের সাইডটা একটু নিচু আছে কম্পারেটিভলি। তো যত রিভার্স আছে বেশিরভাগ তোমার বে অফ বেঙ্গলে গিয়ে মেলে, আর তাই জন্য ইস্টার্ন ঘাটটাকে অনেক জায়গায় কেটে দেওয়া হয়েছে। যদি কথা বলা হয় তোমার আরেবিয়ান সিতে যে নদীগুলো মেলে, ওগুলো নদীগুলোর স্পিড খুব বেশি থাকে, আর নদীগুলো তোমার এস্টুয়ারি বানায়, এস্টুয়ারি। আর যে বে অফ বেঙ্গলে যে নদীগুলো মেলে ওগুলো ডেল্টা বানায়। আর একবার এস্টুয়ারি আর ডেল্টা নিয়ে ভালো করে বুঝে নেব। যদি এস্টুয়ারির কথা বলা হয় তাহলে ওগুলো ওয়েস্ট ফ্লোয়িং রিভার বানায়, ওয়েস্ট ফ্লোয়িং রিভার। আর ডেল্টার যদি কথা বলা হয় তাহলে ওগুলো ইস্ট ফ্লোয়িং রিভার। ওয়েস্ট ফ্লোয়িং ইস্ট ফ্লোয়িং যত রিভার আছে ওগুলো খুব স্লো স্পিডে যায়। ওগুলো যখন প্রায় সমুদ্রে মিলতে যায় তখন তাদের সব ক্ষমতা শেষ হয়ে যায়, আর একটা পাতলা সোর্স গিয়ে মেলে তোমার রিভার্সে। ডেল্টা তোমরা দেখতে পারবে গঙ্গা ডেল্টা, ব্রহ্মপুত্রের ডেল্টা, গোদাবরী ডেল্টা। এটা ল্যান্ড মাসটাকে ইনক্রিজ করে। যত এটা ল্যান্ড ক্যারি করেছে নিজের সঙ্গে, সয়েল পার্টিকেলস ক্যারি করেছে নিজের সঙ্গে, তারা রিভারের লাস্টে ওগুলোকে ডিপোজিট করতে থাকে, রিভারের লাস্টে ওরা ডিপোজিট করতে থাকে। আর খুবই স্লোভাবে ওরা সিতে বা ওশিয়ানে যে বডি সোর্সে গিয়ে মিলছে সেই বডি সোর্সে গিয়ে মিলে যায়। যদি কোনো ডেল্টা স্ট্রাকচার দেখো তাহলে ডেল্টা যখন সিতে বা ওশিয়ানে গিয়ে মেলে, মেনলি একটা প্লান্টের যেমন ব্রাঞ্চ হয় অমনি করে স্ট্রাকচার বানিয়ে লাস্টে মেলে। এখানেও দেখতে পারবে প্লান্টের একটা স্ট্রাকচার বানিয়ে লাস্টে গিয়ে সিতে মিলছে। যদি এস্টুয়ারির কথা বলা হয়, এস্টুয়ারি খুবই জলদি যায়, এস্টুয়ারি খুব জলদি গিয়ে জলে মিশে যায়। আর ও কোনো ল্যান্ড মাসের সঙ্গে মেলার জন্য করে না, ওর একমাত্র এম হচ্ছে সিতে বা ওশিয়ানে গিয়ে মিলে যাওয়া। তোমরা দেখতে পাচ্ছ গ্যাপটা অনেক বড় হয়ে যায়, আর যত তোমার জল আছে সোর্স থেকে বইছে ওগুলো জলদি গিয়ে সি আর ওশিয়ানে মিলে যায়।
তাহলে ডেল্টা ল্যান্ড ফর্ম করে, এক্সটেন্ড করে, আর এস্টুয়ারি এক্সটেন্ড করে না। যদি ডেল্টার কথা বলা হয় খুব স্লোভাবে গিয়ে সিতে মেলে, আর এস্টুয়ারি খুব ফাস্টভাবে সিতে মেলে। ডেল্টা বেশিরভাগ তোমার ইস্ট ইন্ডিয়াতে দেখা যায়, ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া, আর এস্টুয়ারি তোমার ওয়েস্ট ফ্লোয়িং রিভার বা ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়াতে দেখা যায়। এবার একবার স্লাইডগুলো পড়ে নেব। দ্য কোস্টাল প্লেন্স। কোস্টাল প্লেন্স যেমন তোমাকে বললাম যে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা ওয়েস্টার্ন কোস্ট আর একটা ইস্টার্ন কোস্ট। তো প্রথমে ওয়েস্টার্ন কোস্ট নিয়ে পড়বো। দ্য কোস্টাল এরিয়াস আর ন্যারো, নন কন্টিনিউয়াস আর মোর রেনফল। যেমন বললাম তোমার ওয়েস্টার্ন ঘাট তোমার কোস্টাল এরিয়া খুব ক্লোজ আছে, তাই জন্য এগুলো কোস্টাল এরিয়ার এত বেশি ক্লোজ যে কোথাও কোথাও তোমার কোস্টাল রিজন পাবে, আবার কোথাও কোথাও কোস্টাল রিজন থাকে না। আর ওয়েস্টার্ন ঘাট মানে বড় বড় মাউন্টেন্স আর হিলস এগুলো কভার করে থাকে এরিয়াগুলো। এটা কোনো কন্টিনিউয়াস হয় না, আর কোস্টাল এরিয়াসগুলো ভেঙে যায়। যেমন আমি বললাম ওয়েস্টার্ন সাইডের যত ল্যান্ড মাসেস আছে ওগুলো খুব হাইতে আছে। যেহেতু ল্যান্ড মাসেসের হাইট খুব বেশি, সেহেতু যত তোমার ক্লাউড আছে, উইন্ড আছে, যেগুলো ময়েশ্চার লেটেন, সেগুলো ওখানে ধাক্কা খায় এই মাউন্টেনে ধাক্কা খাওয়ার জন্য এগুলো ওখানে বৃষ্টিপাত অনেক বেশি হয়, তাই জন্য এখানে রেনফলও অনেক বেশি পাওয়া যায়। আর লাস্টে লেখা আছে রিভার ফ্রম এস্টুয়ারিজ। এটা তো আগেই তোমাদের বোঝালাম, রিভার যেগুলো এখানে আছে ওগুলো খুব স্পিডে তোমার ওশিয়ানে বা সিতে গিয়ে মেলে, তাই জন্য যত রিভার আছে এখানে ওরা এস্টুয়ারিজ বানায়। তো ওয়েস্টার্ন কোস্টের যদি কোস্টগুলোর কথা বলা হয় তাহলে তোমার সবচেয়ে প্রথমে আসে গুজরাট থেকে গোয়া অবধি কোঙ্কন কোস্ট। তারপরে সেকেন্ডে আছে তোমার কন্নড় কোস্ট, যেটা তোমার কর্ণাটকার কোস্টকে কন্নড় কোস্ট বলা হয়। আর লাস্টে তোমার আছে মালাবার কোস্ট, যেটা তোমার কেরালাতে আছে। তাহলে এখানে তিনটে কোস্ট হলো। এটাতে আমরা দেখবো যে ওয়েস্টার্ন কোস্ট যেটা আছে ওটা যেহেতু খুব পাতলা আছে, তাই তো এগুলোর খালি কোস্টাল এরিয়াস আছে, আর এগুলো প্লেন্স নেই। কোস্টাল এরিয়া যদি তিনটে দেখা হয় তাহলে প্রথমে আসছে কোঙ্কন কোস্ট, তারপরে আসছে কন্নড় কোস্ট, আর তৃতীয় আসছে মালাবার কোস্ট। এবার দেখবো আমরা ইস্টার্ন কোস্ট নিয়ে। ইস্টার্ন কোস্ট প্রথমে আসছে ইস্টার্ন কোস্ট নিয়ে ডেফিনেশন। ইস্টার্ন কোস্ট যেমন দেখালাম যে অনেকটা ভিতরের দিকে, তাই জন্য এটা দুটো পার্ট আছে, একটা হচ্ছে প্লেন আর একটা হচ্ছে কোস্ট। দুটো পার্ট, একটা হচ্ছে প্লেন আর একটা হচ্ছে কোস্ট। ইস্টার্ন ঘাট যদি দেখা হয় এগুলো কন্টিনিউয়াস নয়, আর মাঝখানে অনেকগুলো ব্রেক পেয়েছে। আর হাইটও তোমার ওয়েস্টার্ন ঘাটের মতন লম্বা না। যেহেতু ওয়েস্টার্ন ঘাটের মতো লম্বা না, সেহেতু ওরা উইন্ডকে অতটা এফেক্ট করতে পারে না যেমন ওয়েস্টার্ন ঘাট এফেক্ট করে, আর ওই কারণে রেনফলও এখানে খুব কম হয়। যত রেনফল হয় তোমার ইস্টার্ন ঘাটের সাইডের দিকে ইস্টার্ন কোস্ট বা ইস্টার্ন প্লেন্সের দিকে বেশিরভাগ তোমার রেনফল হয় সাইক্লোনসের কারণে। তো ইস্টার্ন ঘাট অনেকটা ব্রড, যেমন আমি দেখালাম যে একদিকে তোমার আছে প্লেন, আর যেটা সিএস সাইডে বেশি ক্লোজ আছে ওইদিকে আছে তোমার কোস্ট। এটা হচ্ছে কন্টিনিউয়াস কোস্টাল এরিয়া, যেটা আছে ওটা কন্টিনিউয়াস, মাঝখানে ব্রেক খায়নি। যেমন ওয়েস্টার্ন ঘাটে কোস্টের খুব সাইডে আছে এটা, তেমনি ইস্টার্ন ঘাটে অনেকটা দূরে আছে, আর অনেকটা কোস্টাল এরিয়াসের জন্য জায়গা আছে। লেস রেনফল, কারণ এটাতে হাইটটা অত বেশি নয় যে রেনের উইন্ডগুলোকে আটকাবে আর রেনফল ক্রিয়েট করবে, তাই জন্য এখানে লেস রেনফল পাওয়া যায়। আর এখানে নদীগুলো ডেল্টা বানায়, যেহেতু ডেল্টা বানায় তোমরা আগেই দেখেছো ডেল্টা তোমার ল্যান্ড এরিয়াকে বেশি থেকে বেশি বাড়িয়ে দেয়। এই জায়গার থেকে যেহেতু ডেল্টা তৈরি হয়, তাই জন্য 2 মিলিয়ন অফ ইয়ার্স এখানে আস্তে আস্তে ল্যান্ড বানানো হয়েছে, আর ল্যান্ড এরিয়াটা বেড়ে গেছে এখানে। তাই জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ল্যান্ড এরিয়াটা অতিরিক্ত বেড়ে গেছে, আর একটা কোস্ট আর একটা প্লেন্স দুটো ডিভিশনে ভাগ করা যেতে পারে এই জায়গাটাকে। প্রথমে আমরা কোস্ট নিয়ে পড়ে নেব। যদি কোস্টের কথা বলা হয় তাহলে এটার ডিভিশন হচ্ছে নর্থ সিকাস আর করমন্ডল কোস্ট। করমন্ডল কোস্ট তোমার চেন্নাই টু কন্যাকুমারী যায়। যদি প্লেন্সের কথা বলা হয় তাহলে এখানে তিনটে প্লেন্স আছে। প্রথম হচ্ছে গঙ্গা টু মহানদী, এটাকে বলা হয় উৎকল প্লেন। তারপরে মহানদীর থেকে চেন্নাই অবধি বলা হয় আন্ধ্রা প্লেন, আর চেন্নাই থেকে কন্যাকুমারী বলা হয় তামিলনাড়ু প্লেন। তাহলে এটা একবার ম্যাপে দেখে নেবো। এক সেকেন্ড, এখানে কি প্রবলেম হচ্ছে একবার দেখে নি।
তো আমরা এই কোস্টাল প্লেন্সের এরিয়াটা একবার ম্যাপে বুঝে নেব। যদি ম্যাপে দেখা হয় তাহলে গুজরাট থেকে গোয়া হচ্ছে তোমার কোঙ্কন কোস্ট। এই তোমার গুজরাট থেকে যে গোয়ার এরিয়াটা হচ্ছে গোয়া অবধি, এটা হচ্ছে তোমার কোঙ্কন কোস্ট। গোয়া থেকে স্টার্ট করে কর্ণাটক অবধি হচ্ছে তোমার কন্নড় কোস্ট। আর কেরালার যে কোস্টটা আছে ওইটা হচ্ছে তোমার মালাবার কোস্ট। ইস্টার্ন ঘাট বা ইস্টার্ন কোস্ট যদি দেখা হয় তাহলে দুভাগে ডিভাইড হয়, যেটা সি এর সাইডে ওইটা কোস্ট, আর সি থেকে যেটা একটু দূরে আছে ওইটা হবে প্লেন। যদি কোস্টাল এরিয়াস দেখা হয় তাহলে তোমার ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে অবধি আসছে নর্দার্ন সিকার্স, আর তোমার এদিকে সাউথ অবধি আসছে করমন্ডল কোস্ট। তাই জন্য একটা ট্রেন আছে যেটা হাওড়ার থেকে তামিলনাড়ু অবধি যায়, ওটাকে তোমার করমন্ডল এক্সপ্রেসও বলা হয়। যদি প্লেন্সের কথা বলা হয় তাহলে ওড়িশার এটা হয়ে যাবে উৎকল প্লেন, উৎকল প্লেন। আন্ধ্রপ্রদেশেরটা আন্ধ্রা প্লেন, আর তামিলনাড়ুর যে প্লেনটা আছে ওটা হয়ে যাবে তামিলনাড়ু প্লেন। তো এটা ডিভিশন হয়ে গেল। যদি ওয়েস্টার্ন সাইডে দেখা হয় তাহলে কোঙ্কন কোস্ট, কন্নড় কোস্ট আর মালাবার কোস্ট। যদি ইস্টার্ন সাইডে দেখা হয় তাহলে ইস্টার্ন সাইড দুই ভাগে ভাগ হয়, একদিকে কোস্ট থাকে আর একদিকে থাকে তোমার প্লেন। যদি কোস্টের কথা বলা হয় তাহলে আসছে নর্দার্ন সিকাস আর করমন্ডল কোস্ট। যদি প্লেন্সের কথা বলা হয় তাহলে প্রথমে আসছে তোমার উৎকল প্লেন, তারপরে আসছে তোমার আন্ধ্রা প্লেন, আর লাস্টে আসে তোমার তামিলনাড়ু প্লেন। তো আজকে এই অবধি থাকলো। এর সঙ্গে তোমার ইন্ডিয়ান জিওগ্রাফির যে ফিজিক্যাল ফিচার্স আছে ওই পার্টটা কমপ্লিট হলো। এর পরের দিন থেকে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া। তো যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে তো কাইন্ডলি লাইক করবে, আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর যারা সাবস্ক্রাইব করেনি তাদের কাইন্ডলি রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এতে আমি অনেক সাপোর্ট পাই। আর যদি আপনি ইন্ডিয়ান জিওগ্রাফির বাকি চ্যাপ্টার্স দেখতে চান তাহলে এখানে ক্লিক করুন। আর যদি আপনি ইন্ডিয়ান জিওগ্রাফির এমসিকিউ সলভ করতে চান তাহলে এখানে ক্লিক করুন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।